একদিকে এনডিএ জোটে শাসক বিজেপি, আইপিএফটি ও ত্রিপুরামথা, এবং অন্যদিকে আইএনডিআই মঞ্চে কংগ্রেস ও বামফ্রন্ট। লোকসভা নির্বাচনের মুখে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের দুটো লোকসভা আসনের জন্য ঝাঁপিয়ে পড়েছে দুপক্ষই। প্রচার চলছে জোর কদমে। তবে লোকসভা আসনের পাশাপাশি রাজ্যের 7 রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন হতে চলেছে 19 এপ্রিল 2024। গত 27 ডিসেম্বর এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণের পর আসনটি ফাঁকা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লোকসভা নির্বাচন হয় জাতীয় স্তরের নানান ইস্যুকে সামনে রেখে। সে জায়গায় 7 রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটাররা কিসের নিরিখে ভোট দেবেন তা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এই কেন্দ্র থেকে 1977 এবং 1983 সালে প্রথমবার জয়ী হন বাম প্রার্থী বীরেন দত্ত। তারপর 1988 থেকে 2008 মোট 5 বার জাতীয় কংগ্রেসের হয়ে জয়ী হন প্রয়াত সুরজিৎ দত্ত। 2013 সালে সুরজিৎ দত্তকে হারিয়ে জয়লাভ করেছিলেন বামফ্রন্ট প্রার্থী রতন দাস। কিন্তু 2018 সালে এবং 2023 সালে বিজেপির হয়ে জয়লাভ করেন সুরজিৎ দত্ত। এবার এই কেন্দ্রে এনডিএ জোটের বিজেপি মনোনীত প্রার্থী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রয়াত বিধায়কের জয়ের ধারা কি ধরে রাখতে পারবেন দীপক মজুমদার, সে নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে আইএনডিআই মঞ্চের বাম প্রার্থী রতন দাস 2013 সালে মাত্র 65 ভোটে পরাজিত করেছিল প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তকে। এবার পারবেন কি আবার সেই জয়ের পুনরাবৃত্তি করতে, তা নিয়েও চলছে জোর চর্চা। এবার বিধানসভায় শাসক জোটের 47 হবে না সিপিআইএম এর 11, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। রামনগর কেন্দ্রের গণদেবতাদের মন জয় করতে কি করছে দুই শিবির, তা জানতে এবং বুঝতে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তাপস ভট্টাচার্য এবং বাম নেতৃত্ব সন্দীপন দেব। নমস্কার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সন্দীপন, আপনার কাছে আসি প্রথম। 7 রামনগর বিধানসভা কেন্দ্রে আপনার দলের জয় নিয়ে আপনি কতটা নিশ্চিত, এবং এই কেন্দ্রের জনগণ বিধানসভায় আপনাদেরকে ভোট কেন দেবে বলে মনে করছেন? দেখুন, আগামী 19 এপ্রিল 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। এটা নিশ্চয়ই রাজ্য বিধানসভার উপনির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যের সরকার পরিবর্তনের এখন কোনো সম্ভাবনা নেই। কিন্তু 19 এপ্রিল থেকেই আমাদের দেশের সাধারণ নির্বাচন শুরু হতে চলছে। এই নির্বাচন এই দেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার থাকবে কিনা সেই প্রশ্নে এবার নির্বাচন হচ্ছে। এবং আমরা মনে করি দেশের সরকার পরিবর্তনের জন্যে সাধারণ মানুষ নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। এবং রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, এই নির্বাচনও বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ। গত বিধানসভা নির্বাচনে বিজেপি দল এরা সংখ্যা গরিষ্ঠ মানুষের সমর্থন নিয়ে রাজ্য সরকারে আসেনি। 40 ভাগের কম জনসমর্থন এদের ছিল। এরা তখন শিকারী মোরগ হিসেবে ত্রিপুরামথাকে ব্যবহার করেছে এবং নির্বাচনে জয়লাভ করতে এদেরকে ব্যবহার করে তাদের আসন সংখ্যা বাড়িয়েছে। সাধারণ মানুষের কাছে বিজেপির গত 5 বছর, তার সঙ্গে এই যে দ্বিতীয় বিজেপি সরকার চলছে এর 1 বছর, এই 6 বছর যাবৎ যেভাবে ত্রিপুরা রাজ্যকে সমস্ত দিক দিয়ে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, বেকারির দিক দিয়ে হোক, ত্রিপুরা রাজ্যকে যারা নেশা মুক্ত করবেন বলেছিলেন, তাদের সময়ে নেশায় গোটা রাজ্যটা ছেয়ে গেছে। স্কুলে শিক্ষক নেই, ছাত্রছাত্রীদের অবরোধ করতে হচ্ছে। বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আপনি যে দিকটাতেই নজর দেওয়ার চেষ্টা করবেন, বিজেপি সরকারের এই 6 বছরে রাজ্য অধঃপতনের দিকে গেছে।
এই সামগ্রিক প্রেক্ষাপটের সাথে সাত রামনগরের জনগণ 1988 সাল থেকে সুরজিৎ দত্তকে নির্বাচিত করে আসছিলেন। মাঝখানে 2013 সালে উনি পরাজিত হয়েছিলেন। তাছাড়া টানা এই কেন্দ্র থেকে উনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। ওনার মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু আপনি যদি ইতিহাসের দিকে একটু ফিরে তাকাবার চেষ্টা করেন, 2018 সালের বিধানসভা নির্বাচনে সুরজিৎ দত্ত 4850 ভোটে জয়ী হয়েছিলেন। 2023 সালের বিধানসভা নির্বাচনে উনি 897 ভোটে জিতেছেন, এবং এই জয় ছিনিয়ে আনতে গিয়ে তৎকালীন বিধায়ককে কতটা কসরত করতে হয়েছে সেটা ওনার দলের লোকেরা জানে, এবং একটা এলাকাকে সন্ত্রস্ত করে তোলে, মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে কোনো ক্রমে এই নির্বাচনে জিততে সক্ষম হয়েছিল। সারা রাজ্যের সাথে রামনগরের মানুষও সেদিন পরিবর্তন চেয়েছিলেন, এবং আমরা জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন জায়গায় তৎকালীন বিধায়ক উনি প্রকাশ্যেই বলেছেন এবারের জয় এটা কিভাবে এসছে। কাজেই আমরা মনে করি সাধারণ মানুষ বিজেপির অপশাসনে কার্যত ক্ষুব্ধ। তারা রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, এবং বিজেপিকে তাদের আসন সংখ্যা কমানোর জন্য এই নির্বাচনে রামনগরের নির্বাচক মণ্ডলী একদিক দিয়ে সারা দেশে সরকার পরিবর্তনের পক্ষে যেমন ভোট দেবেন, তেমনি রামনগর বিধানসভা মানুষের যে অভিলাষ ছিল গত নির্বাচনে এখানে বিকল্প নির্দল প্রার্থীকে বিজয়ী করে আনার, সেটা হয়তোবা নানাভাবে চাপ তৈরি করে, সন্ত্রাস তৈরি করে এটাকে আটকাতে পেরেছিলেন। কিন্তু এবার জনগণ এই সরকারের বিরুদ্ধে ভোট দেবেন, এবং নিশ্চিতভাবেই বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করার জন্য ভূমিকা পালন করবেন। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। আপনি বললেন বিস্তারিত আপনার দলকে কেন মানুষ ভোট দেবে, জনগণ ভোট দেবে, বিশেষ করে রামনগর এলাকার মানুষ, এবং জয় নিয়ে আপনারা কতটা নিশ্চিত। আপনি লোকসভাও জুড়েছেন তার সঙ্গে। তাপসবাবু, আপনার একই প্রশ্ন আপনার কাছেও রাখছি যে রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটাররা, গণদেবতারা বিজেপিকে কেন বেছে নেবে? বিজেপির বিধায়ক ছিল এখানে প্রয়াত সুরজিৎ দত্ত। এখন কথা হচ্ছে যে প্রয়াত সুরজিৎ দত্তের পর আবারও কেন জনগণ আপনার দলকেই ভোট দেবে? প্রথমে নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতিপক্ষ সন্দীপন বাবুকে, তিনি যা এতক্ষণ বললেন। প্রথম কথা হচ্ছে, ওনার কথা আমি শুনেছি সবগুলোই, তো শুনে মনে হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাসেট বছরের পর বছর বাজানো হয়, নির্দিষ্ট কিছু কথা, নির্দিষ্ট কিছু শব্দ, নির্দিষ্ট কিছু বাক্য। পরিবেশ পরিস্থিতির পরিবর্তনকে মেনে নিতে কষ্ট হয় ওনাদের। যাই হোক, মানুষ স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করে, এবং সেই চিন্তার প্রতিফলন বিভিন্ন সময় নির্বাচনের সময় প্রতিফলিত হয়। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়েছে, প্রথমবার প্রতিষ্ঠিত হওয়ার পর তথ্যের নিরিখে যদি আমরা বলি, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনোই এত অল্প সময়ে এত বেশি কাজ, এত উন্নয়ন কোনোদিন হয়নি। জানি না ওনারা চোখে দেখেন কিনা। তারপর সাধারণ মানুষের জীবনযাত্রার মানের যে উন্নয়ন, গরিব মানুষের জীবনযাত্রার মানের যে উন্নয়ন, এবং ইনফ্রাস্ট্রাকচারকে শক্তিশালী করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার কাজ করছে যেভাবে, তাতে তার নিরিখেই 23-এর নির্বাচনেও দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় বসিয়েছে। যে উপনির্বাচন হচ্ছে রামনগরে, সেই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের চেষ্টাটা হচ্ছে সর্বকালীন রেকর্ড তৈরি করা। আচ্ছা, জয় সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ
রামনগর বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত মহাশয়, তিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, মানুষের পাশে ছিলেন, মানুষের জন্য কাজ করেছে। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর এই এলাকার ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রেই বলুন আর অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেই বলুন, প্রচুর উন্নয়ন ঘটেছে এবং গরিব মানুষকে ঘর দেওয়া হয়েছে, টয়লেট দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে, তারপরে আপনার ড্রেন নির্মাণ করা হয়েছে, আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে। ভাবা যায় একটা গরিব মানুষ, সে তার পরিবারের লোকের চিকিৎসা করার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সে তার বীমা করা হচ্ছে। কোথায় ছিল তখন? সেই আপনি কংগ্রেসের সরকারের কথাই বলুন, বামফ্রন্টের কথাই বলুন, আমরা তো দেখেছি মানুষকে, গরিব মানুষকে কিভাবে, তার গরিব মানুষের চাহিদা সবসময় বেশি থাকে, কি করে সে বাঁচবে, সেই বাঁচার যে তাগিদ, সেই তাগিদকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে, মানুষের মনুষ্যত্বকে কেড়ে নেওয়া হয়েছে, পশুর মতো তাদের সঙ্গে আচরণ করা হয়েছে এবং সেই কারণেই দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে তাদের সময়ে। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করছে, এটা তথ্য, এটা প্রমাণ করে। কাজেই জেগে কেউ যদি ঘুমায় তাহলে তাকে তো কিছু বলার নেই। এখন বললেন সন্দীপন বাবু যে রাজ্যে অধঃপতন হয়েছে রাজ্যের, এবং অভিলাষ পূরণ হয়নি রামনগরের ভোটারদের 2023 নির্বাচনে। সেখানে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ উনি তুলেছেন গতবার নির্বাচনে, এবং গতবার নির্বাচনে সন্ত্রাস যদি হয়ে থাকে, উপনির্বাচনে কি ধরনের ভোট হবে, এবং সেখানে অভিলাষ পূরণ এবার হবে বলে মনে করছেন। কমিউনিস্ট পার্টি যখন সন্ত্রাসের কথা বলে, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস করে এই কথা যখন বলে, তখন আমার মনে হয় ঘোড়া হাসে। সন্ত্রাস আমরা দেখেছি তাদের সময়ে, কি ধরনের সন্ত্রাস তারা করেছে। আচ্ছা, ছেলের রক্ত দিয়ে মায়ের সিঁথির সিঁদুর মুছিয়েছে স্বামীর রক্ত দিয়ে, এই সন্ত্রাস তারা করেছে। ঘর থেকে টেনে যুবতীদের বের করে নিয়ে তাদেরকে অত্যাচার করেছে, এই সন্ত্রাস আমরা দেখেছি। এটা ত্রিপুরার কথা বলছি, আমি নিজে দেখেছি। তাদের মুখে যখন বিজেপি সন্ত্রাস করে বলে, তখন ঘোড়া হাসে। ওকে, আসবো আরেকবার আপনার কাছে। সন্দীপন, যে বিশেষগুলো বলা হয়েছে নির্দিষ্ট ক্যাসেট আপনারা বাজান, এটাই অভিযোগ করেছেন তাপসবাবু। আর দ্বিতীয় কথা, খুব অল্প সময়ে যে উন্নয়ন করা হয়েছে বলছে এই আমলে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। পাশাপাশি এই উন্নয়ন একটা রেকর্ড উন্নয়ন, ঘর, টয়লেট, ড্রেন, আয়ুষ্মান কার্ড, এসব ধরনের উন্নয়নে রামনগরবাসী খুশি এবং বিজেপিকে ভোট দেবেন, এটাই দাবি করছেন তাপসবাবু। আপনার মতামত? দেখুন, তাপসবাবু আমার থেকে বয়সে অনেক বড়, উনি নিশ্চয়ই আমার শ্রদ্ধার পাত্র হবে, কিন্তু রামনগরের এই সামগ্রিক এলাকা জুড়ে আপনি যদি আপনাদের ক্যামেরাটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি দেখুন যে রামনগরের কি চেহারা। নূতন করে উন্নয়নের কোনো কাজ হয়নি রামনগরে। কোনো বামফ্রন্ট সরকার থাকার সময় রাজনগর স্কুল হয়েছে, ওই স্কুলটা উদ্বোধন করতে 4 বছর সময় লেগে গেল। কালিকাপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বর্ডার গোলচক্করে লাইট হাউস, এবং একটা কুচক্রী বাহিনী তৈরি হয়েছে যারা লুটপাট করে নিজেদের বিত্ত বৈভব বাড়াচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, এই এলাকার তফসিলি অংশের মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদের উন্নয়ন কল্পে বিজেপি সরকার কোনো ভূমিকা পালন করেনি। উল্টো যেটা হয়েছে, নেশার রমরমা বেড়েছে প্রত্যেকটা এলাকায় এলাকায়। রামনগরের সৌন্দর্য হচ্ছে, এর মধ্যে যেমন মধ্যবিত্ত এলাকা রয়েছে, তার সঙ্গে আপনি হয়তোবা আগরতলা পুর নিগমের অন্তর্গত, কিন্তু কিছুটা গ্রামীণ ছোঁয়া, আধা শহর, এইরকম এলাকাও রয়েছে। সেই এলাকাগুলির কি অবস্থা? মানুষ একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদি বিজেপির মিছিলে না যায়, তাহলে সরকারি যা সুযোগ সুবিধা, রেগা, টুয়েপ, রেগা নেই এখানে, টুয়েপের কাজ,
এগুলি পর্যন্ত দেওয়া হবে না। যদি কোনো বিরোধী রাজনৈতিক দলের মিছিলে বা কর্মসূচিতে দেখা যায়, তাহলে টুয়েপের জব কার্ডটাতে ক্রস দিয়ে বাড়িতে ফেলে দিয়ে যাওয়া হবে। এই তো চলছে। কাজেই মানুষ হয়তোবা ভয় ভীতিতে একটা সময় পর্যন্ত চুপ করে থাকতে পারে, কিন্তু এটা সারা বছর ধরে চলবে, সারা জীবন ধরে চলবে, মানুষ প্রতিবাদ করবে না, এটা হতে পারে না। মানুষ প্রতিবাদ করবে। এবং বিজেপি কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, এরা ডাবল ইঞ্জিনের কথা বলেই ক্ষমতায় এসেছিল। কিন্তু আমরা দেখছি এই ডবল ইঞ্জিনের সরকারের সময়ে যখন এই রাজ্যের সাধারণ মানুষ, তাদের জীবন জীবিকা রুজি রোজগার আক্রান্ত হচ্ছে, তখন কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্র নেই। উনি বলছেন যে বামফ্রন্টের আমলে নাকি সন্ত্রাস, এইসব কথা উনি বলার চেষ্টা করছেন। কিন্তু গত 6 বছর যাবৎ লাগাতার সন্ত্রাসের ঘটনা। একটা সরকার পরিবর্তন হতেই পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন, এটা আশ্চর্যজনক কিছু না। আজকে যারা ক্ষমতায় আছে কালকে তারা থাকবে না, নতুন সরকার আসবে, নতুন কর্মসূচি নিয়ে কাজ করবে। দিস ইজ দ্য বিউটি অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। কিন্তু সেই গণতন্ত্রের প্রতি তো ওদের বিশ্বাস নেই। কাজেই কণ্ঠরোধ করতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা মনে করি মানুষের নাভিশ্বাস উঠেছে, মানুষ প্রতিবাদ করতে চাইছেন। মানুষের কাছে সুযোগ আসলে সেই প্রতিবাদ ভোটের বাক্সে ইভিএম এর মধ্য দিয়ে অবশ্যই ঘটাবেন। তাপসবাবু, বিজেপি মিছিলে না গেলে, কর্মসূচিতে না গেলে অভিযোগ, যেটা বরাবর আমরা আপনাদের মুখে শুনে থাকি যে বাম আমলে এমন হতো, কিন্তু এখন আপনি সন্দীপন বলছে বিজেপির মিছিলে না গেলে টুয়েপের কার্ড ফেলে দেওয়া হচ্ছে, টুয়েপের কার্ড থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা কতটা সঠিক এবং এই ধরনের কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? এটা তিনি অভিযোগের জন্য অভিযোগ করেছেন, অভিযোগ করতে হবে তাই অভিযোগ করেছেন। কোনো ভয়ভীতি দেখানো হচ্ছে না? প্রশ্নই আসে না। অভিযোগ করতে হবে তাই তিনি অভিযোগ করছেন। উনি যে কথা বলছেন যে ভারতবর্ষের গণতন্ত্রের কথা, রাজ্যের গণতন্ত্রের কথা, তাদের সময়, বামফ্রন্টের সময় এই গণতন্ত্র কোথায় ছিল? সেই গণতান্ত্রিক অধিকার মানুষ কি ভোগ করতে পেরেছে? যদি গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে মানুষ ভোগ করতে পারত, তাহলে পরিবর্তনটা হলো কেন? মানুষ অসহায় অবস্থায় আছে। আমি একটা কথা, একটা তথ্যই বলছি। গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা 25 বছরে বামফ্রন্ট 72,000, সম্ভবত 72 বা 74 হাজার ঘর দিয়েছে। মাটির ঘর, জানালা থাকলে দরজা নেই, দরজা থাকলে ছাদ নেই, ছাউনি নেই। আমরা দেখেছি মাটির ঘর। আর মাটির ঘরেরও এই যে চিত্র, সেই চিত্র দেখলে কারো রুচি আসবে না। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই 7 বছর সময়ের মধ্যে প্রায় 4.25 লক্ষ পাকা ঘর দিয়েছে। 4.25 লক্ষ পাকা ঘর দিয়েছে। কাদের দিয়েছে? গরিব মানুষকে দিয়েছে। তা আমরা কিন্তু গরিব, মানে গরিব নিয়ে রাজনীতি করি না। ভারতীয় জনতা পার্টি গরিব নিয়ে রাজনীতি করে না। সকলের সঙ্গে সমান সম্পর্ক রেখে, সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে আমরা রাজনীতিটা করি। উনি বলছেন সংখ্যালঘুদের কথা। ভারতবর্ষে এই প্রথম ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজেদেরকে স্বাভিমানের সঙ্গে বাঁচার সুযোগ পেয়েছে। কারণ এর আগে সেই কংগ্রেস বলুন আর কমিউনিস্ট পার্টি বলুন, তারা কিন্তু এই সংখ্যালঘু অংশের মানুষকে সবসময় ভোটার হিসেবে ব্যবহার করেছেন, যন্ত্রের মতো ব্যবহার করেছেন। তো এই যেখানে চিত্র ছিল, সেখানে তাদের মুখে এই ধরনের কথা বেমানান। এটা কতগুলো মুখস্থ করা কথা উনি বলেছেন। আর যেটা আমি দেখলাম যে গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রামে তারা এতই তৎপর, আজকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবার পথে আঁকড়ে ধরেছে কংগ্রেসকে চিরশত্রু গণতন্ত্র রক্ষা করতে। এটা আমাদের কাছে হাস্যাস্পদ। আমরা একটু রামনগর বিধানসভা কেন্দ্রে আসি। আমরা চলে যাচ্ছি সামগ্রিক ব্যাপারগুলোতে। রামনগর বিধানসভা কেন্দ্রে যে প্রয়াত সুরজিৎ দত্ত শুধু যে একজন বাম বিরোধী নেতৃত্ব ছিলেন তা নয়, কেন উনি 5 বার লাগাতার জাতীয় কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন এবং পরপর 2 বার উনি বিজেপির টিকিটে জয়লাভ করেছেন। তো 7 বারের বিধায়ক ছিলেন উনি। এখন কথা হচ্ছে যে, যেটা বলছিলাম যে সুরজিৎ দত্ত একজন শুধু নেতা ছিলেন না, উনি এক আবেগের নাম ছিল সুরজিৎ দত্ত। বলা হয় এই কেন্দ্রের মানুষের জন্য
জাতি ধর্ম বা রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি আদর্শের ভেদাভেদ না মেনে উনি কাজ করে গেছেন, মানুষের পাশে ছিলেন উনি। এখন ওনার এই জায়গা মেয়র দীপক মজুমদার কতটা আপন করে নিতে পারবে ভোটারদের, বা ভোটাররা মেয়র দীপক মজুমদারকে কতটা গ্রহণ করবে বলে মনে করছেন? প্রয়াত সুরজিৎ দত্ত শুধু একজন নেতা বললেই ভুল হবে, উনি ছিলেন জননেতা। প্রত্যেকটা মানুষের সঙ্গে ওনার একটা সুসম্পর্ক ছিল, এবং সুসম্পর্ক থাকার সুবাদেই দীর্ঘদিন তিনি এই রামনগরে বিধায়ক হিসেবে ছিলেন, মন্ত্রী হিসেবেও ছিলেন। ওনার সঙ্গেই রাজনীতিতে ছিলেন আজকে যিনি প্রার্থী দীপক মজুমদার মহোদয়, যিনি মেয়রের দায়িত্বে আছেন এখন, রামনগর কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী। একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, পরোপকারী, সমস্ত অংশের মানুষের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ওনার। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে ওনার যে ব্যবহার মানুষের সঙ্গে, সেটা অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত সুন্দর, এবং মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকার ওনার যে মানসিকতা, তাতে আমার দৃঢ় বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির দৃঢ় বিশ্বাস, আগামী দিনে ওনার নেতৃত্বে রামনগরবাসীর প্রভূত উন্নয়ন হবে। এটা কতটা প্রেস্টিজ ফাইট তাপস বাবু? কারণ প্রার্থী পদের জন্য দাবিদার অনেকেই ছিলেন বলে গুঞ্জন শোনা গেছে। এখন প্রয়াত সুরজিৎ দত্তের পরিবার থেকেও প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছিল। এখন এটা মেয়রের জন্য কতটা প্রেস্টিজ ফাইট হতে পারে বলে আপনি মনে করছেন? না, এটা কোনো প্রেস্টিজ ফাইট না, খুব স্বাভাবিকভাবেই উনি জিতবেন। সুরজিৎ দত্তকে যারা ভালোবাসতেন, দীপক বাবুকেও তারা ভালোবাসেন, স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। এবং আমি একটা কথা তো প্রথমেই বলেছি যে জয় সম্পর্কে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তাটা হচ্ছে আমরা কাজ করছি এটাকে ঐতিহাসিক জয়ে পরিণত করতে। ওকে, সন্দীপন, 2008-এ প্রথমবার পরাজয়, 2013-তে জয়ী, 2018-তে আবার পরাজয়, 2023-এ এই কেন্দ্রে বাম কংগ্রেস সমর্থন নিয়ে ময়দানে ছিল নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন। এবার উপনির্বাচনে ইন্ডিয়া মঞ্চের বাম প্রার্থী হলেন রতন দাস। অভিযোগ, বিগত 6 বছর উনি মানুষের পাশে গিয়ে দাঁড়াননি। ভোটাররা ওনাকে কতটা মেনে নেবেন বলে মনে করছেন? আর এই বিধানসভা কেন্দ্রে, রামনগর বিধানসভা কেন্দ্রে আপনি কিছুটা উল্লেখ করেছিলেন যে বলছিলেন বেকার, নেশার কথা বলছিলেন, শিক্ষক স্বল্পতা, বিদ্যুৎ পরিষেবা, এবং 3টে অভিযোগ আপনি করেছেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট একটি, তারপর আরো 2টো আপনি করেছেন। যেখানে এই ছাড়া এই বিধানসভা কেন্দ্রে আর কি কি সমস্যা আছে বলে আপনারা মনে করছেন, যে সমস্যাগুলো বিগত 6 বছরে সৃষ্টি হয়েছে? রামনগর বিধানসভা কেন্দ্রের যে ভৌগোলিক এলাকা সেটা সম্পর্কে আমি বলেছি যে একদিক দিয়ে মধ্যবিত্ত এলাকা, আরেক দিক দিয়ে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের যেখানে বসবাস বেশি সেই সব এলাকাও রয়েছে। এটাই রামনগর বিধানসভা কেন্দ্র। এখন আপনি যেটা প্রথমেই বললেন যে এই বিধানসভা কেন্দ্র থেকে আজকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি আগেও এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিধায়কও ছিলেন। আমাদের শাসক দলের বন্ধু যে কথাটি বলছেন যে গণতন্ত্র বামফ্রন্টের সময়ে ছিল না। সুরজিৎ দত্ত 88 সালে নির্বাচিত হয়েছিলেন, তখন বামফ্রন্ট সরকার ছিল। 93 সালের নির্বাচনটাতে কংগ্রেসের সরকার ছিল। তারপর যতগুলি নির্বাচনে উনি জিতে এসছেন এবং ওনার ব্যবধান ছোট ছিল না। যদি গণতন্ত্র নাই থাকতো, একটা কেন্দ্র থেকে বছরের পর বছর একজন বিধায়ক নির্বাচিত হতে পারতেন না। যদি কেউ মনে করে যে জোর করে শাসক দলের ক্ষমতা ব্যবহার করে নির্বাচন করবেন, তাহলে তো অন্যরকম হতেই পারত, কিন্তু বামফ্রন্টের সময়ে তা হয়নি। এখন রামনগর বিধানসভার অবস্থা কি? উন্নয়নের নিরিখে, পরিকাঠামোর দিক দিয়ে, এই সমস্ত কিছুর দিকে যদি আমরা তাকানোর চেষ্টা করি, রামনগর বিধানসভা কেন্দ্র বামফ্রন্টের সময়ে এখানে কংগ্রেস দলের বিধায়ক হিসেবে সুরজিৎ দত্ত নির্বাচিত হয়েছেন, মানে শাসক দলের বিরুদ্ধে একজন বিধায়ক রয়েছেন, কিন্তু কখনোই এই এলাকাকে বামফ্রন্ট সরকার কংগ্রেস দলের প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন বলে অন্য নজরে দেখেনি। তখন থেকেই উন্নয়নের সোপান তৈরি হয়েছে। আচ্ছা, এই যে পঞ্চায়েত এলাকাটা পুরসভা হলো, রাজনগর, জয়পুর, কালিকাপুর, এই সব অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
রাস্তাঘাট হয়েছে, পয়ঃপ্রণালীর ব্যবস্থা করা হয়েছে, গলিপথ তৈরি করা হয়েছে, স্কুল নির্মাণ হয়েছে, প্রত্যেকটা এলাকায় এলাকায় জেবি স্কুল, এসবি স্কুল গড়ে তোলা হয়েছে। শিক্ষা হচ্ছে একটা এলাকাকে উন্নতির শিখরে নিয়ে যেতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোলচক্করে বাজার হয়েছে, সমস্ত কিছুই বামফ্রন্ট সরকারের আমলে পরিকাঠামো তৈরি হয়েছিল। আজকে আপনি যদি গত 6 বছর বিজেপির সরকার চলছে, গত 6 বছরে রামনগর বিধানসভা কেন্দ্র এলাকায় মানুষের দৈনন্দিন যা কাজে লাগে সেই রকম পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কি করতে পেরেছে বিজেপি সরকার? আমাদের শাসক দলের যিনি রয়েছেন উনি প্রবীণ মানুষ, উনি ভালো বলতে পারবেন। উনি যদি এর ফিরিস্তিটা দেন তাহলে ভালো হবে যে এই এলাকায় এই উন্নয়ন বিজেপি সরকারের আমলে কিছুই হয়নি, যা হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে, সেইগুলিও সংস্কারের অভাবে প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। নতুন কাজ এই এলাকার মধ্যে বিজেপি করতে পারে। আপনি অভিযোগ করলেন, দেখি আমরা তাপস বাবু আপনার কাছে কি আছে, কি ধরনের তথ্য আছে যে রামনগর এলাকায় কোন ধরনের সমস্যা আছে বলে কি আপনি মনে করছেন কিনা, যে কোনো সমস্যা আছে যেটার উপর কাজ আপনাদের করতে হবে, এবং পাশাপাশি যে কথাগুলো সন্দীপন বললেন যে আপনারা কি কাজ করেছেন যেগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে। প্রথমে একটা কথা বলি, উন্নয়ন শব্দটা কমিউনিস্ট পার্টি মুখে বলে, বাস্তব উন্নয়নটা তারা কখনো চায় না। কারণ বাস্তব উন্নয়ন যদি হয়, বাস্তব উন্নয়নের সঙ্গে মানুষের মানসিক বিকাশের সম্পর্ক থাকে। আর মানুষের মানসিক বিকাশ যখন ঘটবে তখন ভালো মন্দ চিন্তা করার ক্ষমতাটা তার বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টির যে বিচারধারা আমি বলবো, সেটা হচ্ছে মানুষকে গরিব রাখা, মানুষকে অশিক্ষিত রাখা এবং মানুষকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার মতো পরিস্থিতিতে রাখা। সুতরাং তাদের এই মানসিকতা থেকেই তারা সবসময়, তিনি যে বললেন যে আমাদের সময়ে কোনো উন্নয়ন হয়নি, কাজে উন্নয়নটা তিনি দেখতে পাচ্ছেন না। কারণ আমি বুঝতে পারছি উনি কোন ধরনের চশমা পরে বসে আছেন। উন্নয়নটা উনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু রামনগরের ক্ষেত্রে রাস্তাঘাট বলুন, পয় প্রণালী বলুন, সংখ্যালঘুদের জন্য বলুন, দেবনাথ সম্প্রদায়ের যে সমাধি দেওয়ার যে জায়গা তার উন্নয়নের কথা বলুন, মসজিদের কথা বলুন, তারপরে সেখানে ওই এলাকার মধ্যে যে লাইট হাউস তৈরি হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হয়নি এই কথাটা বিরোধিতার জন্য বলা হচ্ছে, প্রচুর উন্নয়ন হচ্ছে। আপনারা সাংবাদিকরা যারা আছেন আপনারা নিজেরা চোখেও স্বচক্ষেও সেগুলো দেখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 7টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে প্রচুর পরিমাণ রাস্তাঘাট তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের রাস্তাঘাট তৈরি করা হয়েছে, নর্দমা তৈরি করা হয়েছে, এবং উন্নয়নটাকে রামনগরের মধ্যে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছিল। মেয়র নিজেও রামনগরের একজন নাগরিক এবং ওনার মধ্যে ডেভেলপমেন্ট করার একটা আগ্রহ আছে, যথেষ্ট কাজ করেছেন। যে কথাগুলো বলছেন, বলার জন্য বলছেন, সাধারণ মানুষ সবকিছু দেখে, সবকিছু বোঝে, গণতান্ত্রিক পরিবেশ আছে, মানুষ ভালো মন্দ বিচার করে ভারতীয় জনতা পার্টিকে প্রার্থীকে আগামী দিনে নির্বাচিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, রামনগর এলাকায় কি ধরনের উন্নয়ন বামফ্রন্ট আমলে হয়েছে বা কি ধরনের উন্নয়ন এই আমলে অর্থাৎ বিজেপির আমলে হয়েছে, সেটা রামনগর এলাকার মানুষ সবচেয়ে ভালো বলতে পারবে, এবং তার প্রতিফলন নিশ্চয়ই ভোট বাক্সে আমরা দেখতে পাবো। এখন আরেকটা বিষয় সন্দীপন, রামনগর কেন্দ্রে একটা বিশাল অংশের নৃগোষ্ঠী ভোটার রয়েছেন। এখন ত্রিপাক্ষিক চুক্তি এবং তিপ্রামথা মন্ত্রিসভায় যোগদান করার পর এই ভোটগুলো কি জয় পরাজয়ের ফ্যাক্টর হবে বলে মনে করেন? আমি প্রথমে যেটা বলে নিতে চাইব, তাপসবাবু বললেন যে রামনগর এলাকার উন্নয়ন বিজেপি আমলে কি কি হয়েছে। উনি দেবনাথ সম্প্রদায়ের যে সমাধিস্থল এটার কথা বলেছেন। এই সমাধিস্থল আজকে যিনি প্রার্থী উনি যখন বিধায়ক ছিলেন তখন হয়েছে। এটা জয়পুর থেকে আপনি যদি দক্ষিণ দিকে যান ওই কবরস্থান রয়েছে। তারপর যে বিভিন্ন কবরস্থানগুলি রয়েছে সেগুলির সংস্কার, মসজিদের সংস্কার, এলাকায় রাস্তাঘাট তৈরি করা, লাইট হাউসের কাজ শুরু হওয়া, সমস্ত কিছুই তো বামফ্রন্ট সরকারের আমল।
আমি বলেছি নির্দিষ্ট করে আপনারা বলুন যে বিজেপি সরকারের সময় আমরা এই কাজ শুরু করেছি। উনি কিন্তু একটাও বলতে পারলেন না। তাহলে আসলে করেছেনটা কি? কিছুই করেননি। এটা হচ্ছে ওনার কথার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের তিপ্রাসা উপজাতি অংশের ভোটাররা। মূলত কৃষ্ণনগর এলাকার মধ্যেই এই অংশের মানুষেরা বেশি বসবাস করেন। আপনি 2023 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফলটা যদি স্টাডি করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে তিপ্রাসা জনগোষ্ঠীর মানুষ, উপজাতি অংশের মানুষ বেশিরভাগ তৎকালীন সময়ে বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত যে নির্দল প্রার্থী ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, ওনাকেই কিন্তু সমর্থন করেছিলেন। এবং আমরা মনে করি আজকে উনি বলছেন যে সিপিআইএম কংগ্রেস একসঙ্গে হলো কেন, ইন্ডিয়া মঞ্চ তৈরি হলো কেন। আমরা বিজেপিকে হারাতে চাই, কারণ বিজেপিকে না হারালে দেশের সংবিধান হেরে যাবে, দেশের মানুষ হেরে যাবে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হবে। কাজে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, তার জন্য ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চে আমরা কমিউনিস্টরা, কংগ্রেস আর অন্যান্য দল শরিক হয়েছি এবং আমরা এটা জনগণের সামনে জোর গলায় তুলে ধরার চেষ্টা করছি। এখন আমি যদি তাকাই 2023 সালের বিধানসভা নির্বাচনের দিকে, তখন ওনারা শিকারি মোড়ক হিসেবে তিপ্রামথাকে ব্যবহার করেছিলেন। আজকে তিপ্রামথাকে পকেটে পুরে নিয়েছেন, বোতলবন্দি করেছেন। ওনাদের মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন জনসভায় বাম কংগ্রেসের জোট নিয়ে মনে হচ্ছে ওনার থেকে কষ্ট অন্য কেউ পাচ্ছে না যে বাম কংগ্রেস একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। আবার উল্টো দিকে উনি বলছেন যে ওনার ভীষণ ভালো লাগছে যে বিজেপির পতাকা এবং তিপ্রামথার পতাকা একাকার হয়ে গেছে। আসলে ওদের যে গোপন প্রেম বিধানসভা নির্বাচনের আগে ছিল সেটা প্রকাশ্যে এসছে এবং যেই তিপ্রাসা জনগোষ্ঠীর মানুষ তিপ্রামথার পেছনে গিয়ে দাঁড়িয়েছিল, এরা বুঝতে পারছেন যে তাদেরকে আইপিএফটির মতো তিপ্রামথাও আবার ঠকিয়েছে। কাজেই এই মানুষজনেরা তো তাদের মতামত নিশ্চয়ই বিকল্প ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়েই প্রকাশ করবেন এবং তার জন্য প্রস্তুত রয়েছেন। এবং কৃষ্ণনগর অঞ্চলে যে তিপ্রাসা জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন, এরা শিক্ষিত, এরা বুদ্ধিমান, তাদের মতামত তারা সেইভাবে প্রয়োগ করবেন বলে আমরা বিশ্বাস করি। তাপসবাবু, একই প্রশ্ন আপনার কাছে। নৃগোষ্ঠী অংশের ভোটার রয়েছেন একটা সিংহভাগ, কিন্তু এই কেন্দ্রে এই ভোটারদের ভোটটা কতটা জয় পরাজয়ের ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন এবারে উপনির্বাচনে রামনগরে? এখানে জনজাতি ভোট যা আছে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেই যাবে। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রথম যখন সরকার হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী যে সরকার করেছিলেন, স্বাধীনতার 55 বছর পর প্রথম ভারতবর্ষের জনজাতিদের জন্য আলাদা মন্ত্রক তিনি গঠন করেছিলেন তাদের ডেভেলপমেন্টের জন্য। লুক ইস্ট বলেছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন তাকে অ্যাক্ট ইস্ট, অর্থাৎ শুধু তাকালেই হবে না, সেখানে কাজও করতে হবে। জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার যে পরিমাণ কাজ করেছে সেই পরিমাণ কাজের সুফল আজকে তারা ভোগ করছে। সুতরাং স্বাভাবিকভাবেই বলতে পারি যে জনজাতি ভোটাররা ভারতীয় জনতা পার্টির পক্ষেই থাকবে। কমিউনিস্ট পার্টির দীর্ঘ 35 বছরের বঞ্চনা তারা সহ্য করেছেন। ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলছি। উনি বলছেন যে তিপ্রামথাকে ভারতীয় জনতা পার্টি বোতলবন্দি করেছে। আমরা 23-এর নির্বাচনের সময় পরিস্থিতিও দেখেছি, তিপ্রামথার অবস্থা দেখেছি, সঙ্গে দেখেছি কমিউনিস্ট পার্টি তিপ্রামথাকে পাওয়ার জন্য কি করেছে, কংগ্রেস তিপ্রামথাকে পাওয়ার জন্য কি করেছে। কিন্তু তারা তাদের একটা স্বাধীন সত্তা রেখে তারা নির্বাচনী ময়দানে ছিল। তাহলে কি আমি বলতে পারি যে কংগ্রেস কমিউনিস্ট পার্টিকে এবার বোতলবন্দি করেছে, না কমিউনিস্ট পার্টি কংগ্রেসকে বোতলবন্দি করেছে? এখন তো একত্রে আছে না ইন্ডিয়া জোটে, তো তারা কাকে বোতলবন্দি করলো? সন্দীপন, দেখুন, উনি যে কথাটা বলছেন, নির্বাচনের আগে ওনারা মথাকে বলতেন লাল মথা। ওনার দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজ্যের নেতারা জনসভায় চিৎকার করে বলতেন যে তিপ্রামথা সিপিআইএম এর সঙ্গে আছে, বামফ্রন্টের সঙ্গে আছে। আজকে সেই তিপ্রামথাকে ওনারা পকেটে পুরেছেন, বোতলবন্দি করেছেন। এটা স্বাভাবিক। আর কংগ্রেস সিপিআইএম একসাথে হয়ে লড়াই কেন করছে সেই প্রসঙ্গে আমি বলেছি, আমি মনে করি না এটার আবার পুনর্ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা আছে। বিজেপিকে হারাতে চান আপনি বলেছেন, কিন্তু একটা প্রশ্ন এখানে আমার, যে ইন্ডিয়া মঞ্চের নেতারা একসাথে হলেও কংগ্রেস সমর্থকরা বাম প্রার্থীদের ভোট দেন না বলে মনে করা হয়। আগেও সেটা ইতিহাসে দেখা হয়েছে, শুধু আমাদের রাজ্যে নয়, পশ্চিমবঙ্গেও কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাই বলেন। এখন কট্টর কংগ্রেস সমর্থকরা বাম প্রার্থীকে ভোট দেবেন কি রামনগরে? নিশ্চয়ই দেবেন, কেন দেবেন না? দেখুন, যখন দেশ বাঁচানোর প্রশ্ন আসে তখন বামপন্থীরা তাদের নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে দেশের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। 2004 সাল আমরা কেন্দ্রীয় সরকারে কংগ্রেস নেতৃত্বে ইউপিএ 1 সরকার তৈরি হয়েছিল। আমরা কিন্তু সরকারে যাইনি, আমাদের 61 জন সাংসদ ছিল, বেশ কয়েকটা বড় দপ্তর নিতেই পারত, কিন্তু আমরা মনে করেছি যে দেশের মধ্যে বিজেপি হচ্ছে সবথেকে বড় বিপদ। এই বিপদ মোকাবিলা করার প্রশ্নে এই মুহূর্তে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে একটা বিকল্প সরকার তৈরি করতে হবে, এবং ইউপিএ 1 সরকার গঠনের ক্ষেত্রে বামপন্থীরা সেদিন ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। এবং এই সরকার যখন মনে হয়েছে যে বিপথে যাচ্ছে, তখন আমরা এই সরকার থেকে সরেও এসেছি। কাজেই আমাদের নীতির প্রশ্নে, আমাদের কর্মসূচির প্রশ্নে এখানে আমরা কখনোই কম্প্রোমাইজ করিনি। আমরা আজকের দিনেও পরিষ্কারভাবে বলছি যে এই লড়াইটা দেশ বাঁচানোর লড়াই, এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কংগ্রেস, কমিউনিস্ট, সব অংশের মানুষ একসাথে হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। ওকে, তাপসবাবু, বর্ডার গোলচক্কর রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে বর্ডার গোলচক্কর। কিছুক্ষণ আগে সন্দীপন বর্ডার গোলচক্করে মার্কেট হয়েছে বলে বাম আমলে উনি উল্লেখ করেছেন। এখন বর্ডার গোলচক্করে প্রায়শই কিন্তু অস্ত্রের ঝলকানি শোনা যায় এবং সেটা এসে অভিযোগ প্রায় উঠে আসে। এখন একসময় প্রয়াত বিধায়কও কিন্তু আক্রান্ত হয়েছিলেন। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা, এবং এটা কিভাবে আয়ত্তে আসবে বলে আপনাদের মনে হয়? দেখুন, সামাজিক অপরাধ প্রবণতা এটা একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিনে রাজনৈতিক স্বার্থে এটা কমিউনিস্ট পার্টি তৈরি করেছে। এই অপরাধ প্রবণতাকে দীর্ঘ 35 বছরের জমে থাকা যে আবর্জনা, সেটাকে একদিনে শেষ করা যাবে না, 5-6 বছরে শেষ করা যাবে না। তবে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, সে সরকার আইন শৃঙ্খলা উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি ন্যাশনাল ক্রাইম রিপোর্টও দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আজকে অপরাধ প্রবণতা অনেক কমে গেছে। এটা ধীরে 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 চলে যাবে। সরকার সচেষ্ট থাকলে সে তখন এটা সম্ভব। কারণ একটা জিনিস হচ্ছে রাষ্ট্রনীতির উপরে রাষ্ট্রের মানুষের কর্ম নির্ভর করে, চিন্তা নির্ভর করে। আমার এই ত্রিপুরা রাজ্যে 35 বছরের কমিউনিস্ট সরকার, যাদের স্লোগানই ছিল দিতে হবে, মারতে হবে, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সুস্থ কোনো কথা তাদের মুখে আমরা শুনিনি। ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই স্লোগান শুনতাম। তো এদের কাছ থেকে সমাজ কি পেয়েছে? সমাজ পেয়েছে সেই অপরাধ প্রবণতা। আর সেই অপরাধ প্রবণতা থেকে সমাজটাকে সরিয়ে আনতে গেলে যথেষ্ট চেষ্টা করলেও স্বাভাবিকভাবে একটু সময় সাপেক্ষ, যথেষ্ট আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে। আগামী দিনে সেটা আরো বেশি উন্নতি হবে, এটা আমরা আশা করি, এবং সেভাবে সরকার কাজ করছে। তো আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, উনি বলছেন যে রাষ্ট্রের স্বার্থে কংগ্রেস কমিউনিস্ট একত্রিত হয়েছে রাষ্ট্রের স্বার্থে। কমিউনিস্ট পার্টির মুখে ভারতবর্ষের স্বার্থ তারা চিন্তা করে, কমিউনিস্ট পার্টি, এটা আমার কাছে কিরকম যেন ধাঁধার মতো মনে হচ্ছে। কারণ যে রাষ্ট্রের ভূমি অন্য রাষ্ট্র দখল করে নেয় জোর করে, এবং দখলকারীকে
সমর্থন জানানো হয়, ভারতবর্ষে আহ্বান জানানো হয়, কমিউনিস্ট চীনকে ভারতবর্ষে আহ্বান জানানো হয়, স্লোগান দেওয়া হয়, শহীদ মিনারের নিচে দাঁড়িয়ে যে পার্টি এগুলো করেছে, ভারতবর্ষের ভূমিকে রক্ষা করার জন্য যারা সংগ্রাম করলো তাদের বিচার করার আহ্বান জানায় যে পার্টি, সে পার্টি ভারতবর্ষের এই এই, রাষ্ট্রকে রক্ষা করবে? এটা কোন ধরনের কথা? দেখুন, উনি যেটা বলছেন এটা আসলে রাজনৈতিক অভিযোগ। ওনারা খানিকটা আপনি ভয়ে তথ্য চাইলে তথ্য দিতে পারি আমি আপনাকে। নিশ্চয়ই 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 আপনি দিয়ে দেবেন, এগুলো দলিল দিয়ে দেবেন আপনি। সন্দীপন, দেখুন, ওনারা আসলে ভয়ে জবুথবু হয়ে আছেন যে কংগ্রেস কমিউনিস্ট একসাথে হয়েছে, দেশ বাঁচানোর প্রশ্ন, তার জন্য একসাথে হওয়া। কমিউনিস্টদের থেকে বড় দেশপ্রেমিক, বড় আন্তর্জাতিকতাবাদী পৃথিবীর বুকে অন্য কেউ নাই। এটা হচ্ছে বাস্তব সত্য। তাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। নিশ্চিহ্ন হয়ে যাওয়া আপনাদের উপর নির্ভর করবে না। কমিউনিস্টরা আইনসভায় যদি শূন্য হয়ে যায়, লড়াই আন্দোলনের ময়দানে কমিউনিস্টরাই ভূমিকা পালন করবে। আমি আপনাদের একটা কথা বলি, এই যে ইলেকটোরাল বন্ড ৬,৯৮৬ কোটি টাকা কারা পেয়েছে? বিজেপি পেয়েছে। এর বিরুদ্ধে লড়াইটা কে করলো? কমিউনিস্টরা করেছে। ভারতবর্ষের মধ্যে বহু রাজনৈতিক দল আছে, সিপিআইএম কোর্টে গেছে এবং এই যে ইলেকটোরাল বন্ড এটা অসাংবিধানিক বলে কোর্ট রায় দিয়েছে। এই টাকা তো বিজেপি দলের পকেটে গেছে। আর আরএসএস বিজেপি, যাদের দেশপ্রেমের কোনো নজির নেই, যাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই, এরা আজকে যদি দেশপ্রেমিককে সেই সার্টিফিকেট বিলি করে, তাহলে মানুষ হাসবে। আমরা এই নিয়ে বেশি কথা বলতে চাইছি না। আমরা যেহেতু রামনগর আরএসএস এর কোনো ভূমিকাই নেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। ওকে সন্দীপন, কম কথা বলবেন ততই মঙ্গল, কারণ যে ধরনের কথা বলছেন আমার মনে হয় না ইতিহাসের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে। তাপসবাবু, সন্দীপন দুজনই আমরা আরএসএস বা কমিউনিস্ট, আমরা আলোচনার বিষয় কিন্তু আজ সেটা নয়, আদর্শ নয়, আলোচনার বিষয় রামনগর বিধানসভা কেন্দ্র এবং অবশ্যই সেখানে রাজ্যের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে কিছু বিষয় উঠে আসছে, সেটা আসতেই পারে, সময় শেষ হয়ে যাচ্ছে। সন্দীপন, আমরা বিভিন্ন কর্মসূচিতে রামনগর বিধানসভার আপনি প্রচারের কথাও যখন আমরা বলছিলাম, জোর প্রচার আমরা দেখতে পাচ্ছি, দুপক্ষেরই দু শিবিরেরই জোর প্রচার, কিন্তু আপনি একজন যুব নেতা, বামফ্রন্টের বিভিন্ন কর্মসূচিতে বা যুবদের বিভিন্ন কর্মসূচিতে, বিশেষ করে রামনগরেও এই মুহূর্তে আমরা যুবদের অংশগ্রহণ কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না, সেটা কেন, কি হচ্ছে? এই অভিযোগ সত্য নয়, যুবরা অংশগ্রহণ করছেন। আমাদের বিভিন্ন কর্মসূচি হচ্ছে, ডোর টু ডোর থেকে শুরু করে রোড শো এসব চলছে। যত নির্বাচনে গিয়ে আসবে প্রচারের আরো তীব্রতা বাড়বে। নিশ্চয়ই আরো বেশি যুবদের এই কর্মসূচিগুলিতে যুক্ত করার জন্য পার্টির তরফ থেকে ভাবনা চিন্তা থাকবে এবং সেই অনুযায়ী মানুষের কাছে যাওয়ার প্রশ্নে নিশ্চয়ই যুবদেরই বড় ভূমিকা পালন করতে হবে। যুবরা সেই ভূমিকা পালন করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা পশ্চিমবঙ্গে যেমনটা দেখছি, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের কিছু যুব মুখ এই মুহূর্তে এগিয়ে এসছে, বা বিভিন্ন পদে হোক, ক্যান্ডিডেট হোক। ত্রিপুরায় সেই চিত্র আমরা কবে দেখতে পাবো? না, এটা যুবমুখ আমরা সেইভাবে মনে করি না। যে নির্বাচন, এই নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি শুধু আমাদের মুখ নয়। নিশ্চয়ই নির্বাচনী যেহেতু একটা পদ্ধতি আছে, পদ্ধতিতে তো একজনকে প্রার্থী করতেই হবে। প্রার্থী হয়েছেন, প্রার্থী রয়েছেন, কিন্তু এই লড়াইটা আমরা মনে করি সামগ্রিকভাবে সবার। আমরা যারা নির্বাচনের সময় ফ্ল্যাগ পুঁতি, স্লোগান দেই, আমরাও নির্বাচনে কাজে প্রার্থীর মতোই সমান ভূমিকা পালন করি। এবং আমাদের পার্টিতে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে নতুন বন্ধুরা আসছেন এবং পর্যায়ক্রমে তারা দায়িত্ব গ্রহণ করবেন। নিশ্চয়ই রাজনীতির আঙিনায় আরো বড় দায়িত্ব পালন করার জন্য পার্টি তাদের প্রস্তুত করে তুলবে। আপনারা নিকট ভবিষ্যতে সেই দৃশ্য আরো বেশি করে দেখতে পাবেন বলেই আশা করি। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, তাপসবাবু একটা শেষ প্রশ্ন আপনার কাছে, জনগণের কাছে রামনগর, ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের জন্য কিসের নিরিখে ভোট চাইছেন আপনারা বা চাইবেন? আমরা উন্নয়নের নিরিখে ভোট চাইছি। উন্নয়ন আমরা আমাদের আত্মবিশ্বাস
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাজ্য সরকার যে ধরনের উন্নয়নমূলক কাজ করছেন এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারও আমাদের যেভাবে রাজ্যের মানুষের স্বার্থে কাজ করছে, তাতে আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে রাজ্যের মানুষ আমাদের কাজে খুশি। সেটা মাত্র 2023-এও সেটা প্রমাণ করে দিয়েছেন। সুতরাং রামনগরের উপনির্বাচনে বিরোধী দলের প্রার্থীর জামানত জব্দ হবে, আমাদের ঐতিহাসিক জয় হবে, এ ব্যাপারে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির কোনো সন্দেহ নেই, আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। এবং যে কথাগুলি আমার প্রতিপক্ষ বন্ধু বললেন যে আমি খুশি হয়েছি, আমি জানি না উনি হয়তো ভুলে গেছেন কিনা আমি জানি না, তিনি বলেছেন, আপনি বলেছেন যে যুবকদের উপস্থিতি দেখা যাচ্ছে না। তিনি বলেননি যুবকদেরকে বিজেপি বিভ্রান্ত করছে, উনি এই কথাটা বলেননি, তিনি বলেছেন ধীরে ধীরে আসবে। যাই হোক, ওনাকে ধন্যবাদ এই কথা বলার জন্য। তো ভারতীয় জনতা পার্টি উন্নয়নের স্বার্থে রাজনীতি করে। আমাদের একমাত্র এজেন্ডা মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রকে শক্তিশালী করা। রামনগর শক্তিশালী হবে, ত্রিপুরা রাজ্য শক্তিশালী হবে, আমার রাষ্ট্র শক্তিশালী হবে। ওকে, সন্দীপন, একই প্রশ্ন আপনার কাছে, জনগণের কাছে কিসের নিরিখে ভোট চাইবেন আপনারা? আপনি বলেছেন কিছুটা শুরুতে, কিন্তু তারপরও মানে এই মুহূর্তে কিসের নিরিখে চাইছেন, আর এখনো দিন রয়েছে? আমরা ভোট চাইছি বিজেপির অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। উন্নয়ন থমকে গেছে, নারীরা আক্রান্ত, আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই, বেকারির সংখ্যা বাড়ছে। গোটা ভারতবর্ষের মধ্যে বেকারির দিক দিয়ে ভারতবর্ষ স্বাধীনতার পর সর্বোচ্চ জায়গায় আছে। আমি কিছু তথ্য আমার বলার ছিল, কিন্তু আপনি গোটা আলোচনাটাকেই রামনগর কেন্দ্রিক করতে চেয়েছেন। যদিও রাজনৈতিকভাবে দেশের রাজনীতি থেকে রাজ্যের রাজনীতি কিংবা কোনো একটা বিধানসভার রাজনীতি আলাদা হতে পারে না। সেই জায়গাতে বিভিন্ন মাপকাঠিতে, বিভিন্ন সূচকে যদি দেখি, আমাদের ভারতবর্ষ পেছনের দিকে যাওয়ার চিত্রটাকেই প্রস্ফুটিত করছে। সেই জায়গায় মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা ভয় ভীতি মুক্ত হয়ে ঘর থেকে বেরোন এবং 19শে এপ্রিল আপনাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করুন, বিধানসভায় পাঠান। এবং উনি বলছেন যে জামানত বাজেয়াপ্ত করে দেবেন, এটা তো মানুষ ঠিক করবে। এখন ওনারা যদি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন, সাংগঠনিকভাবে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন ভোটের দিন সন্ত্রাস তৈরি করবেন, ত্রাস সৃষ্টি করবেন, তাহলে ওনাদের জনবিচ্ছিন্ন হওয়ার কাজটা আরো বেশি সুগম হবে। সেটা পরবর্তী সময়ে দেখা যাবে। আমি এটা নিয়ে আগাম কোনো মন্তব্য করতে চাইছি না, কিন্তু উনি রাজ্য নেতৃত্বের মধ্যে আছেন শাসক দলের, ওনার মুখ থেকে এ ধরনের কথা অশোভন বলেই আমি মনে করি। অশোভন তো মনেই হবে, কারণ বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে যে আপনাদের জামানত জব্দ হবে। এই কারণে যে রামনগর কেন্দ্রে আপনাদের যে প্রার্থী, সেই প্রার্থীর কোনো গ্রহণযোগ্যতা নেই। অতীতে মানুষ দায়িত্ব দিয়েছিল, দায়িত্ব দেওয়ার পর যখন দেখেছে দায়িত্ব দিয়ে ভুল করেছে, তখন কিন্তু মানুষ এটা আপনাদের ভীতির কারণ। গত নির্বাচনে আপনাদের ভোটের যে সংখ্যা, সেটাই তো বোঝা যাচ্ছে আপনারা জনবিচ্ছিন্ন হচ্ছেন। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। তাপসবাবু, আপনাকেও ধন্যবাদ। সন্দীপন, আপনাকেও ধন্যবাদ আজ আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর আপনি শেষ কথা যেটা বলছিলেন, রামনগর বিধানসভা, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল রামনগরের পরের অভিভাবক কে, পরবর্তী অভিভাবক কে। তো তার জন্য আমরা আলোচনাটা রামনগর ভিত্তিকই করার চেষ্টা করেছি, রামনগর অর্থাৎ রামনগর বিধানসভা কেন্দ্রে। ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, লোকসভা নির্বাচনের মুখে রামনগর বিধানসভার উপনির্বাচন খুব একটা লাইমলাইটে না আসলেও দুই শিবির কিন্তু কোনোভাবেই হালকাতে নিচ্ছে না এই উপনির্বাচনকে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি প্রচার শুরু হয়ে গেছে। ভোটারদের মন জয় করতে ইতিমধ্যেই ময়দানে দু শিবিরের প্রার্থী সহ কর্মীরা নেমে পড়েছেন। তবে শেষ হাসি কে হাসে, রামনগর বিধানসভা কেন্দ্রের পরবর্তী অভিভাবক কে হন, তা জানা যাবে 4 জুন। তবে লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভার উপনির্বাচন, সব খবরে চোখ রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।